শৈত্যপ্রবাহের দাপটে বিপর্যস্ত জনজীবন, চরম দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। রাজধানীতে জীবিকার সন্ধানে বের হননি অনেকে। ভ্যাট বাড়ছে ৪৩ পণ্য ও সেবার উপর। নিত্যপণ্যের দামে প্রভাব পড়ার শঙ্কায় ভোক্তারা, সরকারি সিদ্ধান্তে ক্ষুব্ধ ব্যবসায়ীরাও। গণতন্ত্র ও অর্থনীতিকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার, বললেন মির্জা ফখরুল। স্বৈরাচাররা আমানতের খেয়ানত করেছে, মন্তব্য জামায়াত আমিরের। এবং ছুটির দিনে জমজমাট বাণিজ্য মেলা, বিকিকিনি ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। পরিবেশ ও নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট ক্রেতা দর্শনার্থীরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। উত্তরের জেলাগুলোতেও শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন। এর মধ্যে পঞ্চগড় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়া গাইবান্ধা ও নীলফামারী শীতের কারণে চরম ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ। আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। কনকনে শীত অনুভূত হচ্ছে হিমালয়ের কাছাকাছি উত্তরের জেলাগুলোতে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেশিরভাগ সময় সূর্যের আলো না থাকায় এবং উত্তর পশ্চিমের হিমেল বাতাসে বেড়েছে হাড় কাঁপানো শীত। এরকম ঠান্ডা মনে করো গাড়ি বাইর করা যায় না, বুঝছেন, লোকজনও বাইরে না, ভাড়া পাই যায় না, শীতের কাপড় চোপড়ও নাই আমার গরিব মানুষ। এখানে প্রচন্ড শীত এবং প্রচন্ড কুয়াশা, যেটা দার্জিলিং এর মতো হাওয়া। গাইবান্ধায় কুয়াশা আর কনকনে ঠান্ডায় ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশু ও বৃদ্ধরা। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। দিন করে দিন ভাই কি সমস্যাটা ধরে গেছে। শীতের অতিরিক্ত কুয়াশার কারণে গাড়ি স্টার্টিং ধরলে যাদের 2 মিনিট চালানোর পরে গাড়ি হাত পাও কাঁপাকাঁপি করে। নীলফামারীতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন নিম্ন আয়ের মানুষ। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। এছাড়া শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানা রোগ ব্যাধি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। এদিকে ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপাকে রাজধানীর খেটে খাওয়া ও বস্তিবাসী মানুষেরা। প্রবল শীতে যেখানে ঘর থেকে বের হওয়াই কঠিন জীবিকার তাগিদে, তখন এসব মানুষকে খুব ভোরে নেমে পড়তে হয় জীবিকার সন্ধানে। এ সময় আয় রোজগারও অন্য সময়ের তুলনায় কম। বিস্তারিত জানাচ্ছেন MR আসাদ। অলৌকিক কোনো জাদুর স্পর্শ যেন কুয়াশার চাদরে মুড়িয়ে দিয়েছে তিলোত্তমা ঢাকাকে। কুয়াশার ঘন আস্তরণ জমে জমে ঝরছে বৃষ্টির মতো শিশির। ঘন কুয়াশায় কয়েক মিটার দূরের দৃশ্যটিও অস্পষ্ট। তাই বলি কি আর থেমে থাকে মানুষের জীবিকার তাগিদ, অন্য সংস্থানের চিন্তা? সাপ্তাহিক ছুটির দিনেও তাই কাজে নেমে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রাজধানীর সড়কগুলোতে যানবাহন চালাতে বেগ পেতে হচ্ছে চালকদের। এমনি ঠান্ডায় কষ্ট বেশি, আবার রানিংয়ে কষ্ট হয়, বৃষ্টিতে কুয়াশায় রাস্তাঘাট দেখা যায় না। প্রচুর পরিমাণ শীত, শ্বাসকষ্ট, এমনকি শীতের ভিতরে গাড়ি চালানো কষ্ট। বস্তিবাসীদের জীবনের প্রতিকূলতা আরও বেশি। রাস্তার পাশের খোলা জায়গায় সারতে হয় গৃহস্থালির কাজ। কনকনে ঠান্ডা মোকাবিলায় কেউ কেউ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণে ব্যস্ত। পাশাপাশি নিবিষ্ট মনে জীবিকার প্রয়োজন মেটাবার প্রয়াস। এজন লার্কি ফারছি একটু গরম লাগে, আগুন লার্কি ফারা শেষ হবে, আগুন শেষ হবে, পরে শীত করবো। শীত তো বহুত লাগে, রাত্রে তো হোম রান্নার শীতের লাগিয়া। শীতও বেশি আর কুয়াশাও বেশি। তীব্র ঠান্ডায় কাবু সাধারণ মানুষও। ঘন কুয়াশার চাদর মাথায় নিয়ে চালাতে হয় প্রাত্যহিক কাজকর্ম। সকালবেলা বাইরে ওই খারাপ লাগতেছে, শীতে অনেকক্ষণ কাঁপানি, তারপরে ভালো লাগতেছে দুপুরবেলা একটু টানলে, মানে গাড়ি লোড ড্রাইভার টাইমে ভালো লাগতেছে। শীত খুব প্রচুর শীত, মনে করেন সকালে তো মনে করেন ইচ্ছাও না বাড়ি বেরো, কারণ মনে করেন আমরা গরিব মানুষ কি করবো, যাও ওই লাগে, কারণ বউ বাচ্চা আছে, তারা নিয়ে খাওয়ান লাগে। গরিব মানুষ তো করে কেটে খাইতে হইব, ঠান্ডা যদি থাকবেই, এটা তো প্রকৃতির নিয়ম। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে তীব্র শীতের এই ধারাবাহিকতা চলবে পুরো সপ্তাহ। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ ভারতের চির ধরা সম্পর্ক নিয়ে অনেকে কথা হচ্ছে। অনেকে বলছেন দুদেশের সম্পর্ক তলানিতে পৌঁছেছে। তবে ঢাকা দিল্লির সম্পর্ক যেভাবে আছে সেভাবে রাখার চেয়ে মজবুত করা প্রয়োজন বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক লাইলুফার ইয়াসমিন। এজন্য প্রতিবেশী দুই দেশকে কূটনৈতিক তৎপরতা বাড়ানো দরকার বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিন।
বাংলাদেশ ভারতের রাজনৈতিক ইতিহাস দীর্ঘদিনের। দু দেশের মধুর সম্পর্কে কালো মেঘের ছায়া পড়া শুরু করে বাংলাদেশে আকস্মিক রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে। একের পর এক ইস্যুকে কেন্দ্র করে এ সম্পর্ক এখন তলানিতে নেমেছে। গত 9 ডিসেম্বর ঢাকা সফর করে যান ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সফরের উদ্দেশ্যই ছিল চিরধরা সম্পর্ক জোড়া লাগানো। একদিনের সফরকালের একের পর এক বৈঠক করে বিক্রম মিশ্রি ঢাকা ছাড়েন। তবে দিন শেষে চিরধরা সম্পর্কে মলম হতে পারেনি তার সফর। বিশ্লেষকরা বলছেন, গত 16 বছরে দিল্লি বাজি ধরেছিল হাসিনার উপর, অথচ তা হওয়ার কথা ছিল বাংলাদেশের সঙ্গে। ব্যক্তির প্রতি একনিষ্ঠ দরদ বা ভালোবাসার কারণে চিরধরা সম্পর্কে জোড়া লাগাতে সময় লাগছে। দুটি দেশের সম্পর্ক উন্নয়নের জন্য যথেষ্ট পরিমাণ সময় দিতে হয় এবং এটা সিস্টেমেটিক্যালি দুই পক্ষ থেকে কাজ করতে হবে। কাজ করে এটাকে আস্তে আস্তে এটাকে উন্নতির দিকে নিয়ে যেতে হবে। বহুদিনের সম্পর্ক ফের স্বাভাবিক করতে দুই প্রতিবেশীকে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দরকার বলে মনে করেন তিনি। দুই দেশের সরকারেরই আমার মনে হয় সমানভাবে একটু খেয়াল করতে হবে যাতে দুই পক্ষ থেকে সরকারি পর্যায় থেকে যাতে উত্তেজনাকর কোনো কাজ না করা হয়, উত্তেজনাকর কোনো বক্তব্য যাতে না দেওয়া হয় এবং সেটাকে কিভাবে আরো স্মুথ করা যায়, সেখানে আরো কি করে নতুন করে সম্পর্কের এরিয়াগুলা বাড়ানো যায়। সম্পর্ক উন্নয়নে ঢাকা দিল্লি একযোগে কাজ করলে পারস্পরিক ভিত মজবুত হবে বলেও মনে করেন এ বিশেষজ্ঞ। কাজী শাহরিন, মোহনা সংবাদ। বাড়ছে মূল্য সংযোজন কর বা ভ্যাটের আওতা। কম ভ্যাট রয়েছে এমন অন্তত 43 ধরনের পণ্য ও সেবার উপর ভ্যাট বাড়িয়ে 15% করছে সরকার। রাষ্ট্রপতির অনুমোদন পেলেই শনিবারই জারি হতে পারে অধ্যাদেশ। এদিকে চড়া মূল্যস্ফীতির জামানায় সরকারের এমন উদ্যোগে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন ভোক্তারা। আর সরকারের এমন সিদ্ধান্তে খুশি হতে পারছেন না ব্যবসায়ীরা। মনিরুল ইসলামের প্রতিবেদন। হাত ধোয়া কিংবা কাপড় পরিষ্কার বা কাপড় কিনতেও গুনতে হবে অতিরিক্ত 7 থেকে 9% টাকা। বিমানে চড়লে বা হোটেলে খেতে গেলেও দিতে হবে 15% কর। ইতোমধ্যেই 43 পণ্য আর সেবায় 15% ভ্যাট আরোপের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, ঋণ পেতে আইএমএফের শর্ত প্রতিপালনেই জনগণের ওপর নতুন করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। তাই তো এ খবরে বেশ চটেছেন ভোক্তারা। পকেটে থাকলে টাকা থাকলে খামু, নাহলে মুখে তালা দিয়ে বসে থাকুন। আমাকে তো করার কিছু নাই, আমরা দিন আনি দিন খাই। সবাই যাতে ক্রয় করতে পারি, ব্যবহার করতে পারি, সবাই যাতে ভালো থাকে। বাড়িয়ে দেওয়াটা এটা আমাদের জন্য অবশ্যই একটা চাপ পড়ে যাবে। যে বেতন পাই আমাদের 20 তারিখে আমাদের টাকা শেষ হয়ে যায়। পরিসংখ্যান বলছে, বিগত সময় উচ্চ করনীতি কাজে না আসায় ভ্যাট 15% কমিয়ে আনা হয় 5 থেকে 7.5%। ওই উদ্যোগে ভ্যাট আদায় অনেকখানি বেড়েছিল। দেশে বর্তমানে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা 5,25,000 আর ভ্যাট দিচ্ছে 3.5 লাখ প্রতিষ্ঠান। অনাদায়ী প্রতিষ্ঠানের সংখ্যা 1,75,000। একটা সাবানে তো আগের হিসেবে দাম বেশি বাড়াইছে, এরপর তো কমায় নাই, উল্টা আরো যদি বাড়া তে মানুষের জুলুম। চলতি অর্থ বছরে ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 4,80,000 কোটি টাকা। তবে নভেম্বর পর্যন্ত আদায় হয়েছে 1,27,000 কোটি টাকা। রাজস্ব ঘাটতি দাঁড়ায় 42,000 কোটি। তবে ভ্যাট বাড়ানোর এমন উদ্যোগে উৎপাদন ও ভোক্তা পর্যায়ে অসন্তোষ বাড়বে বলছেন এই ব্যবসায়ী। যারা ইনকাম ট্যাক্স দেওয়ার যোগ্য, আমার মনে হয় তার 70% লোক এখনো দিচ্ছে না। যারা খালি দিচ্ছে তাদের কাছে বোঝা চাপাচ্ছে, কিন্তু বিরাট একটা জনসংখ্যা তাদের যোগ্য ইনকাম ট্যাক্স দেওয়া তাদের থেকে আদায় করছে না। আইএমএফ বলছে যে আমাদের জিডিপির তুলনায় আমাদের রেভিনিউ কম ইনকাম হচ্ছে, তো সেইটা যে খালি ভ্যাট দিয়ে আদায় করতে হবে এমন কত নয়। ভ্যাট আদায় প্রক্রিয়া সহজ করার পাশাপাশি অটোমেশন চালু করলে বেশি রাজস্ব আদায় সম্ভব বলেও মনে করছেন তিনি। ইনকাম ট্যাক্সটাকে অ্যাকচুয়ালি অনলাইন করা উচিত, অটোমেশন করা উচিত। আর ভ্যাট বাড়ানোর এমন উদ্যোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ব্যবসায়ীরা। এখন তো 7% মনে হয়, যদি 15% ভ্যাট বাড়ে তাহলে প্রতিগুলাতে আরো মনে করেন একটা সাবানে 10 টাকা 15 টাকা করে বাড়বে। ভ্যাট কমায় দিলে আপনার গুলো জিনিসপত্রের দাম কমে যাবে। এত টাকা ভ্যাট দিয়ে কিভাবে সম্ভব বিজনেস করা? তবে অর্থ উপদেষ্টার দাবি কোনো শর্ত নয়, রাজস্ব বাড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনি যে মনে করেন যেসব পণ্য পেতে সব মনে হয় না যে কষ্ট দেয়। তবে অতি প্রয়োজনীয় পণ্যে কর ছাড়ের সুফল বাজারে মিলবে বলেও আশা করছেন অর্থ উপদেষ্টা। খাদ্যদ্রব্যের ব্যাপারে আমরা ট্যাক্স কমাতে মোটামুটি কিন্তু সহনীয়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দেশে এখনো চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে উল্লেখ করে সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। এদিকে চট্টগ্রামে এক অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, জুলাই গণ অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন সারা দেশে তাদের স্মৃতিচিহ্ন তৈরি করা হচ্ছে, যা আগামী প্রজন্ম মনে রাখবে। বুসরাত জাহানের ডেস্ক রিপোর্ট।
দেশে এখনো চাঁদাবাজি সন্ত্রাসী হচ্ছে, তাই সমাজের নেতৃত্ব স্থানীয়দের এগুলো প্রতিহত করতে এগিয়ে আসতে হবে। সকালে খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের ৫৬তম সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে একথা বলেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। সন্ত্রাসী চাঁদাবাজি এগুলো হচ্ছে, আমি অনুরোধ করবো যারা নেতৃস্থানীয় আছেন, আপনারা সমাজে যারা আছেন তারা প্রতিহত করেন চাঁদাবাজি, কারণ অনেক হয়ে গেছে। তরুণ প্রজন্মের আত্মত্যাগ যেন বৃথা না যায় মন্তব্য করে তিনি বলেন, আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই ছিল না, ইউনিভার্সিটি, হোটেল ও পার্সোনাল বাড়িতেও আয়নাঘর ছিল। আমাদের তরুণ প্রজন্ম যে স্যাক্রিফাইস করেছে এটাকে আপনারা বৃথা যেতে দেবেন না। আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টে ছিল না, আয়নাঘর ইউনিভার্সিটিতে ছিল, আয়নাঘর হোটেলে ছিল, আয়নাঘর পার্সোনাল বাড়িতে ছিল। শুধু এক জায়গার কথা আপনারা জানেন, বাকি কথা আপনারা জানেন না। অচিরেই হয়তো আপনারা জানতে পারবেন যে পাশের সামনে হবে। এদিকে আনুষ্ঠানিকভাবে যান চলাচল শুরুর আগে এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন করে চট্টগ্রাম উড়াল সড়কের পতেঙ্গা প্রান্তে টোল আদায়ের কার্যক্রম উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য সারা দেশে স্মৃতিচিহ্ন তৈরি করা হচ্ছে, যেন আগামী প্রজন্ম তাদের অবদানের কথা স্মরণ করতে পারে। আমরা সারা দেশে যারা এই জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছি, যেন সারা দেশের মানুষ এবং আগামী প্রজন্ম তাদের অবদানের কথা স্মরণ করতে পারে। বুশরাত জাহান, মোহনা সংবাদ। দেশের গণতন্ত্রকে হত্যা করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পতিত সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে, পাশাপাশি দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে বলেও জানান তিনি। শুক্রবার দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি আরও বলেন, ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে যে স্বপ্ন দেখিয়েছে দেশবাসীকে সঙ্গে নিয়ে তা বিএনপি বাস্তবায়ন করবে। সকলের কাছে এই আবেদন জানাবো যে আমরা উঠে দাঁড়াই, আমরা আমাদের এই সংকীর্ণতার ঊর্ধ্বে দাঁড়িয়ে আমরা একটা সুস্পষ্ট সত্য সুন্দর একটা পথ নির্ধারণ করি। কিন্তু এখন পর্যন্ত আমরা সেই ঐক্যের যে যুদ্ধ, সকলে মিলে একসাথে দেশটাকে যে গঠন করব, তাকে নির্মাণ করব, তাকে একটা পথরেখা দেখাবো, আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের ব্যর্থতা। ৭১-এর স্বাধীনতার পরে দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে তারা আমানতের খেয়ানত করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার নাটোর জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এদিকে ঢাকায় এক কর্মী সম্মেলনে দলের নায়েবে আমির বলেন, বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে শেখ মুজিব স্বৈরাচারের সূচনা করেছিলেন। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর ডেমরা থানার উদ্যোগে সারুলিয়া এলাকায় কর্মী সম্মেলনে বক্তব্য দেন দলের নায়েবে আমির সহ দক্ষিণের নেতারা। জুলাই আগস্টে যেমন ভূমিকা রেখেছে তার কয়েক গুণ ভূমিকা রেখে চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে জীবন বাজি রেখে বাংলাদেশ জামায়াত ইসলামী ভূমিকা রাখবে। এ সময় জামায়াত ইসলামীর নায়েবে আমির বলেন, ৭১-এর স্বাধীনতা, সাম্য, ন্যায় প্রতিষ্ঠার কথা থাকলেও বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে জাতির সঙ্গে বেইমানি করেছে শেখ মুজিব। ৭১ সালে যে আন্দোলন করা হলো তারপর পরে আপনি চিন্তা করে দেখেন এই তিনটা জিনিস তারা যেটা দিতে চেয়েছিল কি অবস্থা হয়েছে। তারা সব দলকে বাতিল করে বাকশাল করে। তাহলে যদি সব দলকে বাতিল করে তাহলে কি তার আর গণতন্ত্র থাকে? এটা হয়ে গেল স্বৈরতন্ত্র। তাহলে স্বৈরতন্ত্র দিয়েই তার যাত্রা শুরু করেছে। তাহলে ওয়াদার সাথে বিশ্বাসঘাতকতা করা হলো। নাম্বার 1, সকল দলকে নিষিদ্ধ করে দিয়ে শুধুমাত্র বাকশাল নামক দল রাখার কারণে এটা একটা বিশ্বাসঘাতকতা তারা করেছে। এদিকে নাটোরে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে দলের আমির বলেন, আর কোনো জুলুম নয়, আমানতের খেয়ানত নয়, বিভেদ নয়, ইনসাফের ভিত্তিতে দেশকে ঐক্যবদ্ধ করতে চায় তার দল। বাংলাদেশ জামায়াত ইসলামী সেই বৈষম্যহীন মানবিক সাম্যের বাংলাদেশ করতে চায়। এটাকে আপনারা সবাই চান, বুঝে শুনে বলতেছেন চান। মনে রাখবেন এটা এমনি এমনি আসবে না।
তার জন্য আরো অনেক লড়াই করতে হবে। এই জন্য আমাদের সন্তানেরা যথার্থ স্লোগান দিচ্ছে, আবু সাইদ মুক্ত শেষ হয়নি, যুদ্ধ। তরুণ প্রজন্মের নতুন বাংলাদেশে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জামায়াতে ইসলামী কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি। আমরা আপনাদের দোয়া চাই, আপনাদের পরামর্শ চাই, আপনাদের কাছ থেকে ইতিবাচক সমালোচনাও চাই, এবং এই কাজে আমরা আপনাদেরকে পাশে চাই। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। এরপরও কৃষকের মাঠ থেকে বাজারে আসতে দাম বেড়ে যাচ্ছে প্রায় 3 গুণ। আর মাসখানেক আগে মাঠ পর্যায়ে সর্বোচ্চ 1300 টাকা মন দরে আমন ধান বিক্রি করা কৃষককে 2 মণ শিমের দামে কিনতে হচ্ছে 25 কেজির 1 বস্তা চাল। 2 সপ্তাহের ব্যবধানে এটি কেজিতে বেড়েছে 10 টাকা পর্যন্ত। উষা ফেরদৌসের প্রতিবেদন। সাভারের ভাকুরতা গ্রাম ভোরের আলো ফুটতেই কৃষকের মাঠে পৌঁছে যাওয়া কোটি মানুষের অন্ন জোগাতে মাঠে শালগম তুলে জড়ো করছেন আনমনে। বিক্রি করবেন প্রতি কেজি 8 থেকে 10 টাকা। আমরা 8 টাকা 10 টাকা বেচলাম, এতে আরেকজন কিনলো 10 টাকা 12 টাকা, আরেকজন কিনলো 15-16 টাকা, এমনি বাড়তেই থাকে। মাঠ জোড়া গাঢ় সবুজ ব্রোকলিও প্রতিটি বিক্রি হবে 15 থেকে 20 টাকায়, আর প্রতিটি ফুলকপির দাম 8 থেকে 10 টাকা। ফুলকপি বর্তমান 8 টাকা 10 টাকা এরকম বেশি হয়, ভোরগুলোই 15 টাকা 20 টাকা। ধনিয়া পাতা যে হিসেবে বর্তমানে বিক্রি করি, 1 মুঠে 3 টাকা পিস বিক্রি করি। কৃষকের খাটনি বেশি হয়, খাটনি বেশি, বাজারে মূল্য বেশি, যারা পাইকার। মাচা ভরা শিম দেখে চোখ জুড়ালেও তাতে পেট ভরে না কৃষকের। 20 থেকে 25 টাকা কেজি দরে পণ্যটি বিক্রি করে উৎপাদন খরচই ওঠে না বলে আক্ষেপ কৃষকের। মাঠে শিম বিক্রি করতেছি 25 টাকা করে, অথচ সাভার থেকে মাত্র কয়েক মাইল দূরে মিরপুরের বাজারগুলোতে ঠিক এর উল্টো চিত্র। এখানে ব্রোকলি বিক্রি হচ্ছে প্রতিটি 60 টাকায়, ফুলকপি 30, শিম 60 এবং ধনেপাতা 20 টাকা আটি। আমাদের কিনা আছে ওইখানে 60 টাকা পিস, গাড়ি ভাড়া নিয়ে পাচ্ছে 8 টাকা। কপি হইলো 30 টাকা পিস, বকুল হইলো 60 টাকা 50 টাকা পিস, সিম হইলো একটা 60 আর একটা 40। এদিকে মাসখানেক আগে 1300 টাকা মন দরে আমন ধান বিক্রি করা কৃষককে এখন তা কিনতে হচ্ছে 2 মণ শিমের দামে। এখন সিম বেচলে মনে করেন 40 কেজি সিম 2000 টাকা, 50 টাকা কেজি বিক্রি, 50 কেজি চালের বস্তা হলো 2500-2400 টাকা। চাল আমরা বিক্রি করতেছি 1300 টাকা মন, এই চাল কিনান তৈতেছে যায় আবার 70 টাকা কেজি করে চাউল কিনানতাছে। অন্যদিকে কিছুতেই স্বাভাবিক হচ্ছে না মুরগির বাজার। বর্তমানে প্রতি কেজি সোনালী মুরগি 340 এবং ব্রয়লার 210 টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার গত সপ্তাহে কিনছি 170 টাকা কিলো, এখন আইছে 198 টাকা কিলো, দাম বাড়ছে। আর সরবরাহ সংকটের অজুহাতে বেড়েছে সব ধরনের মাছের দাম। গত সপ্তাহে আমরা কিনলাম যেটা 280 টাকা বা 300 টাকা দিয়ে, এখন সেটা হচ্ছে আপনার 330 টাকা 350 টাকা এরকম। শীতে মানুষ নামতে পারতেছে না পানিতে, মাছও ধরা পারতেছে না, এর লেগে আমদানি কম। বাজার সহনীয় রাখতে বাস্তবসম্মত তদারকির বিকল্প নেই বলে মনে করেন ক্রেতা বিক্রেতারা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। ছুটির দিন হওয়ায় তৃতীয় দিনে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুক্রবার বিকেল থেকে সব বয়সী ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। বিক্রি ভালো হওয়ায় বিক্রেতাদের মুখেও দেখা গেছে সন্তুষ্টির ছাপ। আর মেলার সার্বিক পরিবেশ ও নিরাপত্তা নিয়ে সন্তোষ জানিয়েছেন দর্শনার্থী ও ক্রেতারা। এসইউ সেলিমের প্রতিবেদন। রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রতিবার প্রথম সপ্তাহে মেলা ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি কম থাকলেও শুক্রবার ছুটির দিন হওয়ায় মেলা শুরুর তৃতীয় দিনে জমে উঠেছে এবারের মেলা। মেলায় গৃহস্থালী বিভিন্ন পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি দেখা গেছে। প্লাস্টিক পণ্যের পাশাপাশি আগ্রহ রয়েছে প্রেসার কুকার, জুস মেকার, জুস ব্লেন্ডার, ওভেন, রাইস কুকার, ইস্ত্রি, ইন্ডাকশন চুলা, ফ্যান সহ নানা ধরনের ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্যের। শীতের প্রয়োজনীয় গৃহস্থলী পণ্যের দিকেও ক্রেতা আগ্রহ দেখা গেছে। সব মিলে মেলার পরিবেশ নিয়ে সন্তুষ্টি জানান ক্রেতারা। পরিবেশ ভালো, খুবই ভালো, এবং জিনিসপত্রের দামও মোটামুটি রিজনেবল প্রাইসে। মেলায় জিনিসের দাম সহনীয় পর্যায়ে। কোকারিস দেখলাম, মেকানিক্স কিছু দেখলাম, অনেক সুন্দর লাগে। মেলার পরিবেশটা আসলে অনেক ভালো, রেঞ্জের মধ্যেই আছে। মেলায় একটা আইসক্রিম দেখেছি, এবারকার সবকিছু খুব ভালো, মোটামুটি পাইতেছি ডিসকাউন্ট, অনেক ভালো লাগছে। ঘুরতেছি, দেখতে
করতেছি। মেলায় এখনো বেশ কিছু স্টলের কাজ চলমান থাকলেও ছুটির দিনে বেচা বিক্রি ভালো হওয়ায় সন্তুষ্ট দেশি বিদেশি বিক্রেতারা। আজকে একটু কাস্টমার বেশি আছে, সেলও একটু মোটামুটি আছে। প্রথম অনুযায়ী ভালোই হচ্ছে। অফার দিয়ে প্রাইস লাগানো আছে। আমাদের একটি প্যাকেজ কিনলে 10টি ফ্রি আইটেম পাচ্ছেছে। শোরুম মূল্য থেকে মানে কিছুটা ছাড় থাকে। क्वालिटी इज बढ़िया है। प्राइस 1700 টাকা। पाकिस्तानी प्रोडक्ट होता है क्या, जो इंडियन प्रोडक्ट से पाकिस्तानी प्रोडक्ट ऑलवेज बेटर। এবারের মেলায় ভারত, পাকিস্তান, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, হংকং সহ 60টি দেশের 11টি প্রতিষ্ঠান সহ মেলায় রয়েছে 362টি স্টল ও প্যাভিলিয়ন। জুলাই আগস্ট অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে মেলায় রয়েছে জুলাই চত্বর, 36 চত্বর ও তারুণ্যের প্যাভিলিয়ন। ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। সাম্প্রতিক সময়ে টেকনাফে অস্ত্রের মুখে জিম্মি ও অপহরণের ঘটনা বেড়ে গেছে। গত 30 ডিসেম্বর একসঙ্গে 18 জন বনকর্মী এবং পরদিন আরও 8 জনকে অপহরণ করা হয়। এসব ঘটনায় টেকনাফের বাসিন্দাদের মাঝে অপহরণ আতঙ্ক তৈরি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অপহরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। গত 30 ডিসেম্বর জাদিমুরা পাহাড়ি এলাকা থেকে 18 জন বনকর্মীকে ধরে নিয়ে যায় অপহরণকারীরা। পরে একই দিন আরও একজনকে অপহরণ করা হয়। 31 ডিসেম্বর 18 জন মুক্তি পেলেও আবার একই দিন হোয়াইকং শামলাপুর সড়ক থেকে সিএনজি থামিয়ে আরও 8 জনকে অপহরণ করা হয়। পরে মুক্তিপণ পেয়ে 8 জনকে 1 জানুয়ারি ছেড়ে দিলেও বাকি একজনকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আমাকে বলছে তোকে মেরে ফেলবো, এটা সব রেপ হতো, তোর বাবা আনছে। আমি বলছি আমার বাবা আনে না, আমরা যখন সরকারি কাজ করি সরকারি বন বিভাগের লোকে আনছে রেপ, আমার বাবা আনে না, আমাকে আপনারা মারেন না। তো আমাকে অস্ত্র নিয়ে অনেক মারছে, এখানে মারছে এখানে মারছে, আমাকে জবাই দিবার জন্য নাড়াইছে ওরা। যারা স্থানীয় আছে বিশেষ করে আমরা অনেকটাই আতঙ্কের মধ্যে থাকি, কারণ এখন যে সন্ত্রাস গ্রুপরা রয়েছে তারা অধিকাংশ হচ্ছে এখন অপহরণের জন্য গিয়ে করে থাকে। তারা 7 জন 8 জন আছে, 8 জন নেলিওর 2 জন গাড়ি। ঘটনাস্থল বিশ্লেষণ করলে দেখা যায় বাহারছড়া, হোয়াইকং ও রঙ্গিখালি দিয়ে সবচেয়ে বেশি অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণকারী চক্রের কাছে আইনশৃঙ্খলা বাহিনীও অসহায় হয়ে পড়েছে এমন অভিযোগ স্থানীয়দের। অপহরণের বিষয়টি নিয়ে আমরা চরম আতঙ্কের মধ্যে আছি। আজকে দীর্ঘদিন থেকে এই অপহরণ বাণিজ্য চলে আসছে। অপহরণ যারা করে তারা একদিকে ধরে নিয়ে যাওয়ার পরে মুক্তিপণ আদায় করে। রোহিঙ্গা আসার পর যেভাবে অপহরণ চলছে আমরা ঘর থেকে বের হতে পারছি না। বর্তমানে যে অপহরণ এখন বাণিজ্যিক হিসাবে রূপ নিয়েছে। অপহরণের এসব ঘটনায় উদ্বিগ্ন আইনশৃঙ্খলা বাহিনীও। অপহরণকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা। যারা অপহরণকারী চক্রের সদস্য এবং মূল হোতা তাদেরকে ধরার জন্য আমরা চেষ্টা করতেছি এবং তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং এই বিষয়ে কোনো ছাড় নেই। অপহরণকারীদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য আমরা তাদেরকে গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করব। আমরা যৌথভাবে প্রয়োজনে সেনা সহায়তা নিয়ে আমরা এখানে সবাই মিলে সকল বাহিনী মিলে একটা যৌথ অভিযান পরিচালনা করার ব্যাপারে আমরা আগেই বলেছি, তবে এখন এটা আসলে খুব বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে। পুলিশের হিসেবেই শুধু গত 1 বছরে বিভিন্ন এলাকা থেকে 176 জনেরও বেশি অপহরণের ঘটনা ঘটেছে। এদের মধ্যে 98 জন স্থানীয় ও 78 জন রোহিঙ্গা নাগরিক। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। আগামী রাষ্ট্র বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ফরিদপুর পৌরসভার 3 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোহাম্মদ মোফাজ্জেল শেখ। আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। অর্থের বিনিময়ে অযোগ্য, নিষ্ক্রিয় ও বহিরাগতদের দিয়ে বিতর্কিত মাইম্যান কমিটি গঠন করার প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল করে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় ছাত্রদল নেতাকর্মীরা পান্থপথ থেকে কারওয়ান বাজার হয়ে ফার্মগেট প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করে। পদবঞ্চিতরা অভিযোগ করে বলেন, যারা জীবন বাজি রেখে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন তাদেরকে বঞ্চিত করে কমিটি ঘোষণা করা হয়েছে। অবিলম্বে এই কমিটি বাতিল করতে হবে। দেশের বাইরের খবর। ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গাজায় আরও 71 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে বহু মানুষ।
আশ্রয়কেন্দ্রে খাদ্য ও সুপেয় পানির অভাবে মানবেতর দিন কাটাচ্ছে ফিলিস্তিনিরা। এদিকে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও সমর্থকদের বাধার মুখে তা ব্যর্থ হয়েছে। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বরতা যেন থামছেই না। গত ২৪ ঘন্টায় সেখানে ৩৪টি বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু সেনারা। এতে ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে বহু মানুষ। স্বজনহারাদের আর্তনাদে গাজায় নেমে এসেছে শোকের ছায়া। ১৫ মাসের লাগাতার হামলায় উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৫,৬০০ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছে আরও লক্ষাধিক মানুষ। আশ্রয় কেন্দ্রে খাদ্যের অভাবে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে বহু মানুষ। এদিকে টানা ৬ ঘন্টার উত্তেজনাপূর্ণ নাটকীয়তা শেষে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে গ্রেফতারে ব্যর্থ হয়েছেন দেশটির দুর্নীতি তদন্ত কার্যালয়ের কর্মকর্তারা। ইয়ুনকে গ্রেফতারে বাধা দেয় প্রেসিডেন্সিয়াল গার্ডসের দায়িত্বে থাকা বাহিনী। এছাড়া সেনা সদস্যরাও এতে বাধা হয়ে দাঁড়ান। ইয়ুনের গ্রেফতার ঠেকাতে প্রেসিডেন্টের বাসভবনের বাইরে অবস্থান নেন তার শত শত সমর্থক। কয়েক ঘন্টা ধরে অচলাবস্থা চলে। পরে তদন্তকারীরা গ্রেফতার প্রচেষ্টা থেকে সরে আসেন এবং প্রেসিডেন্টের বাসভবন কমপ্লেক্স ত্যাগ করেন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাহিরে হওয়ায় সাকিব আল হাসানকে রাখা হবে কিনা সে বিষয়ে বিপিএল চলাকালে এ মাসেই নেওয়া হতে পারে বলে জানিয়েছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেস বক্সে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি। এছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তকেই অধিনায়ক হিসেবে দেখছেন বিসিবির সভাপতি। তবে টি-20 ফরম্যাটে বাংলাদেশ দলের নেতৃত্বে কে থাকছেন তা এখনো জানাননি তিনি। দেশের বাইরে সেক্ষেত্রে এখন এটা খুব ভ্যালিডেটেড কোয়েশ্চেন। এই জিনিসটা আমার মনে হয় যে এই বিপিএল এর মাঝেই সিলেক্টরের সাথে বসে আমাদের ডিসিশন নেওয়া দরকার আর কি। গভর্নমেন্ট লেভেল থেকে যদি কোনো ইনস্ট্রাকশন আসে ওর যেই সমস্যাগুলো আছে ওগুলো যদি ঠিক করতে পারে তাইলেই কিন্তু আমার মনে হয় যে এটার একটা ব্যাপার ডিসিশন নিতে পারে। তারপরে তার ফিটনেস, তারপরে মেন্টাল স্টেট, তারপর সিলেকশন কমিটি আছে তারা ডিসাইড করবে। শান্ত আমি এখনো মনে করি ও তো টিমের বাইরে গেছে ইনজুরির জন্য। If he comes back, he will come back as a captain. শেষ করব মোহনা সংবাদ যাওয়ার আগে শিরোনামগুলো আরো একবার। শৈত্যপ্রবাহের দাপটে বিপর্যস্ত জনজীবন, চরম দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। রাজধানীতে জীবিকার সন্ধানে বের হননি অনেকে। ভ্যাট বাড়ছে 43 পণ্য ও সেবার উপর। নিত্যপণ্যের দামে প্রভাব পড়ার শঙ্কায় ভোক্তারা। সরকারি সিদ্ধান্তে ক্ষুব্ধ ব্যবসায়ীরাও। গণতন্ত্র ও অর্থনীতিকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার বলেন মির্জা ফখরুল। স্বৈরাচাররা আমানতের খেয়ানত করেছে মন্তব্য জামায়াত আমিরের। এবং ছুটির দিনে জমজমাট বাণিজ্য মেলা, বিকিকিনি ভালো হয় খুশি বিক্রেতারা। পরিবেশ ও নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট ক্রেতা দর্শনার্থীরা। এ ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।